সেই সলভ করা প্রবলেমের যে এইগুলো সিমটমগুলো ছিল বা কত রিডিং উঠলে আমরা কোথায় কাজ করব, এই ধরনের অনেক কনফিউশন আপনাদেরও থাকে। তো আমার ওই এক্সপিরিয়েন্স থেকে আমি এখানে ফ্লোচার্টটা তৈরি করছি। এখন ফ্লোচার্ট ধরেন মিডিয়াটেকের আছে, কলকমের আছে, স্পেকট্রামের আছে, বিভিন্ন প্রসেসরের হয়। তবে আমি এটা বানাইছি হলে মিডিয়াটেকের, কলকম অন্যান্যগুলো বানাইনি। কলকম অর্ধেকের মতো বানাইছি কিন্তু শেষ করতে পারিনি, সময় করে দিতে পারি। তো আপনি একটা ফ্লোচার্ট থাকলে আপনার মোটামুটি একটা প্রাথমিক ধারণা পাবেন। আপনি সেটা দিয়ে আপনি কলকমের প্রসেসরের কাজ করতে পারবেন, আপনি চাইলে স্পেকট্রামেরটাও করতে পারবেন, অন্যান্য যে কোনো ইসেরটাই করতে পারবেন, যত ধরনের প্রসেসর আছে। এখন আমি এটা করছি কিসের, মিডিয়াটেকের। আপনার মিডিয়াটেক সিপিইউ যদি হয়, মিডিয়াটেক সিপিইউ হইলে অবশ্যই মিডিয়াটেকের পাওয়ার আইসিও হয়। তো মিডিয়াটেকের পাওয়ার আইসি বা সিপিইউর যে সেটগুলো হয়, সেই সেটগুলো আমরা পাওয়ার সাপ্লাই রিডিং দেখে কোথায় কাজ করব, সেই চারটেই আমাদের প্রয়োজন। তো আপনাদের এই 3 মাসের জার্নিতে দেখা গেছে অনেক ধরনের প্রশ্ন জাগছে না যে কত রিডিং উঠলে সারা দেখি কোথায় যেন কাজ করে ফেলে। তো এই রিডিংটা আমি কীভাবে করবো, আপনি এই ফ্লোচার্টটা যদি পড়তে পারেন তাহলে আপনি নিজেও করতে পারেন। এই ফ্লোচার্টটা পড়ার কিছু নিয়ম, যেমন আমি যেটা বললাম আপনাদের গত 3 মাসে জার্নিতে আপনাদের মনে অনেক ধরনের প্রশ্ন আছে, সব ধরনের প্রশ্নই আমার এখানে দেওয়া আছে। স্যার একটা আলো গরম যাবে? কিসের আলো? চোখে লাগে? চোখে লাগে? জি স্যার। এটা আলো চেঞ্জ করার কোনো ওয়ে নাই? জি স্যার, এটা ছবি থেকে দিছে, ছবিটা আমি দিয়ে দিব। ছবি থেকে দিছে তো যদি হইতো তাহলে ব্রাইটনেসটা কম। দেখেন ব্রাইটনেস কমাইলে কমবে, কমাবো এইখান থেকে ব্রাইটনেস কমানো যায়। এটা তো শেষ হলো। ব্রাইটনেস কমাতে ব্রাইটনেস কমানো আচ্ছা, দেখেন আপনাদের যত ধরনের প্রশ্ন আছে এখানে সব ধরনের প্রশ্ন এর উপরে বক্সগুলোতেই দেওয়া আছে, ঠিক আছে? জি স্যার। আপনার একটা মাদারবোর্ডের জিরো রিডিং থেকে নিয়ে শুরু করে কত ধরনের প্রবলেম হইতে পারে আপনার পাওয়ার সাপ্লাই, সবগুলোই এখানে দেওয়া আছে। কি মনে রাখতে, ঠিক আছে? এই ফ্লোচার্টটা পড়ার একটা নিয়ম আছে, নিয়মটা আমি বলে দিচ্ছি। তার আগে বলি, এখানে দেখেন লেভেল 1 2 3 4 এই লেভেলগুলোকে আমরা চিনি কিনা। এটা হচ্ছে সার্ভিস লেভেল। সার্ভিস লেভেলটা হচ্ছে ধরেন ওয়ার্ল্ড ওয়াইড যত ব্র্যান্ড আছে তাদের নিজস্ব যখন কাস্টমার কেয়ার থাকে, সেই কাস্টমার কেয়ারে এই সার্ভিস লেভেলটা মেনটেন করে ওরা রিপেয়ার করে। যেমন ধরেন একটা কাস্টমার কেয়ারে আপনার মাদারবোর্ড কিন্তু সহজে রিপেয়ার করে না, তারা করে কি লেভেল 1 লেভেল 2 3 পর্যন্ত করে সর্বোচ্চ। লেভেল 4 এর জন্য ওদের সেন্ট্রালি আরেকটা সেন্টার থাকে সারা পুরো দেশের, যেমন বাংলাদেশের কথা যদি বলি, সারা বাংলাদেশের সবগুলো কাস্টমার কেয়ারের মাদারবোর্ডগুলো একটা জায়গাতে সেন্ট্রালি ঢাকাতে আসে। সেই ওই একটা জায়গাতেই হচ্ছে এটা আবার রিপেয়ার করে আবার ওরা বিভিন্ন কাস্টমার কেয়ারে পাঠায়। তো এটা হচ্ছে লেভেল 4 এর রিপেয়ার সেকশন। আর লেভেল 1 2 3 হচ্ছে আপনার কাস্টমার কেয়ারেই শুধু রিপেয়ার করে। ওইখানে যদি ধরেন এমন হয় যে কেউ একজন মাদারবোর্ড রিপেয়ার করছে কাস্টমার কেয়ারে, তাহলে ওই কোম্পানি কি করবে, ওই ইঞ্জিনিয়ারকে সাথে সাথে টার্মিনেট করে দিবে, কোম্পানি থেকে বের করে দিবে, কারণ ওদের পলিসির মধ্যে নাই। আপনি স্যামসাং বলেন, আপনার শাওমি বলেন, ওপো বলেন, ভিভো বলেন, যত কোম্পানি আছে সবগুলোর এই একই নিয়মে চলে, লেভেল 1 2 3 4। তো আমরা তো মোটামুটি 4 পর্যন্ত শিখছি, 4 এর থেকেও অ্যাডভান্স শিখছি না? এই লেভেল যে বললাম আমি, লেভেল 1 2 3 4 4 এর থেকেও অ্যাডভান্স শিখছি আমরা। জি স্যার। 4 এর থেকেও অ্যাডভান্স শিখছি স্যার, কারণটা কি, 4 এর ওইখানে আপনার টেস্টিং এসি থাকে না, এটা আপনারা টেস্টিং এসি সহ শিখছেন। ওটা দেখছেন না টেস্টিং এসি?
জি স্যার। তো ওইটা আরো কিছুদিন প্র্যাকটিস করলে ওইটা আপনাদের হাতে আয়ত্তে এসে যাবে। তো যেটা বলতেছিলাম, ফ্লোচার্ট পড়ার একটা নিয়ম আছে। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নের সাথে আপনার হাতে যে সেটটা আছে, যে প্রবলেমের সেটটা আছে কাস্টমারের, সেই প্রবলেমের সেটটা এই প্রথম প্রশ্নটার সাথে ম্যাচ করছে কিনা। যদি দেখেন মিলছে তাহলে আপনি ইয়েস এর করে আসেন, যদি দেখেন মিলে নাই তাহলে নোর করে যান। পরের প্রশ্নটা দেখেন, বুঝতে পারছি? যেমন আমার হাতে এই সেটের প্রবলেম কি, পাওয়ার সাপ্লাইতে যে কোনো একটা রিডিং দেখাচ্ছে। এখন ওই রিডিংটাকে এটার সাথে ম্যাচ করছে কিনা। যদি ম্যাচ করে তাহলে নিচের ঘরে আসবে, ইয়েস এর ঘরে। আর যদি না করে তাহলে নোর ঘরে যাবে। আবার এটার সাথে মিলে দেবে, ইয়েস হইলে নিচে আসবো, নো হইলে পাশের ঘরে যাবে। এরকম করে আপনার সেটের যে পুরো প্রবলেমগুলো এখানে দেওয়া আছে, কোনটার সাথে মিলবে, এটার সাথে মিলবে, আপনি সেই অনুযায়ী রিপেয়ার করা শুরু করবেন। আপনার সেটের যে প্রবলেম, হ্যাঁ, ধরেন এই সেটের প্রবলেম হচ্ছে যে কোনো একটা প্রবলেম মিলছে। এখন এই প্রবলেমটা কি এখানে মিলছে কি? পাওয়ার সাপ্লাইতে যে রিডিংটা দেখাচ্ছে, আমি পাওয়ার বাটন চাপ দিলে হয়তো বা কোনো রিডিংই দেখায় না, হয়তো বা কোনো জায়গায় এসে দাঁড়ায় আছে, হয়তো বা 100 উঠছে, হয়তো বা 50 উঠছে, হয়তো বা 200 উঠছে, যেটাই হোক পাওয়ার সাপ্লাইতে তো একটা রিডিং দেখায়, আমি পাওয়ার বাটন চাপ দিই। তো সেই রিডিংটা কি আপনার এই প্রশ্নের সাথে মিলছে কি? যদি মিলে তাহলে ইয়েস এর ঘরে আসে আপনি রিপেয়ার করবেন। আর যদি না মিলে তাহলে পরের ঘরে যায় আবার মিলিয়ে দেখবেন এটার সাথে মিলে কিনা। ঠিক আছে? আপনার মোট কথা হচ্ছে যেই বক্সের সাথে আপনার সেটের প্রবলেম মিলছে, আপনি সেই বক্সের ইয়েস এর ঘরে আপনি যা রিপেয়ার শুরু করবেন। এটাই হচ্ছে এই ফ্লোচার্ট করার নিয়ম। ঠিক আছে? আমি শুরু করি, দেখেন তাহলে আপনারা মিলে নিতে পারবেন। দেখেন প্রথমটা কি, when the power key is pressed the display freezes in a certain interface। পাওয়ার কি চাপ দিলে ডিসপ্লে একটা জায়গাতে এসে দাঁড়ায় থাকে। তার মানে কি, যে আমরা বলি না হ্যাং অন লোগো এসে দাঁড়ায় আছে, স্যামসাং হইলে স্যামসাং লেখা এসে দাঁড়ায় আছে, রেডমি হইলে রেডমি লেখা এসে দাঁড়ায় আছে। যদি এই প্রবলেম হয় আপনার, তাহলে কি করবেন, ইয়েস স্যার বলে আসবেন, আপডেট সফটওয়্যার দিলেন। আপনাদের গত বুধবারে না না মঙ্গলবারে বারাদিন স্যার আপনাদের ক্লাস নিচ্ছিল, ডেট বলছিল না লোগো দাঁড়ায় আসলে আপনাদের সফটওয়্যার দিতে হবে আগে। বলছিল সেটা মিডিয়াটেক হোক, কোয়ালকম হোক, আপনার এই স্পেকট্রাম হোক, যেটাই হোক, প্রথম কাজটা কি আমার সফটওয়্যার। যদি সফটওয়্যার দিয়ে সলভ না হয় তাহলে কি করতে হবে, এটার অ্যান্সার আবার সামনে যে আপনি আবার করবেন। ঠিক আছে? এটা কি করতে হবে, আমার ডিসপ্লে যদি এসে লোগো এসে যদি দাঁড়া থাকে তাহলে আমি কি করব, আমার সফটওয়্যার আপডেট দিতে হবে। তবে ভার্সন অনুযায়ী সফটওয়্যার দিতে হবে। ভার্সন অবশ্যই ম্যাচ করে আপনারা সফটওয়্যার দিবেন। কেন ম্যাচ করে দিবেন? কারণ ভার্সনটা খুব ইম্পর্টেন্ট। ভার্সন ভুলের কারণে অনেকে সফটওয়্যার ভুল দেওয়া দেয়। ভুল দিলে কি হয়, ওই লোগো এসেই দাঁড়ায় থাকে, এর বাইরে আর কিছু হয় না। ভার্সনটা কেন চেঞ্জ হয় এটা কি জানেন? ধরেন স্যামসাং J7 বের হয়েছে 15 সালে, ঠিক আছে? এখন 1 লাখ প্রোডাকশন হয়েছে, 1 লাখ সেলও হয়ে গেছে 15 সালে। এখন স্যামসাং কোম্পানি চিন্তা করছে কি, আমি 16 সালে এই J7টা আরও বের করি, কারণ এটা চাহিদা আছে। তো তখন 16 সালে যায় ও আবার বের করে, আবার 1 লাখ প্রোডাকশন হয়। তখন যা দেখে কি, ওইখানে ডিসপ্লে যার কাছ থেকে কিনছিল 15 সালে, সেই কোম্পানি এখন আর ডিসপ্লে সাপ্লাই দিতে পারবে না। এখন অন্য আরেকটা ডিসপ্লে লাগবে। অন্য আরেকটা কোম্পানি থেকে ডিসপ্লে যখন তৈরি করে আনছে, তখন সফটওয়্যারটাও ডেভেলপ করতে হয়েছে, কারণ ডিসপ্লে ড্রাইভারটার মধ্যে ইনস্টল করতে হবে। এর জন্যই ভার্সনগুলো চেঞ্জ হয়। আপনি যদি রং ফাইল দিয়ে দেন, রং ভার্সন দিয়ে দেন, তাহলে কী হবে, ওই বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। লোগো এসে তারা থাকবে, হয়তো সেট অন হবে না, বিভিন্ন ধরনের প্রবলেম দেখা যাবে। সফটওয়্যার ক্লাসে এই জিনিসগুলো আপনাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি সামনে যখন সফটওয়্যার ক্লাস আসবে। ঠিক আছে? আমি জাস্ট প্রাথমিক ধারণা দিলাম। এবার এরকম যদি সমস্যা হয় সফটওয়্যার ইস্যুর কারণে, তাহলে কি ইএমএমসি বাদ যেতে পারে? না, ইউএমসি নষ্ট হয় না। মানে প্রোগ্রাম এর প্যারা
প্রোগ্রামের যে প্যারামিটারগুলো আছে সেগুলো এলোমেলো হয়ে যায়, মানে যে জায়গায় থাকার কথা সেই জায়গায় থাকে না। যেমন আপনি ডিসপ্লে আগে ছিল একরকম, এখন আছে আরেক রকম। আপনি ফাইল তো আগেরটা দিচ্ছেন, এখন ওই ফাইলটা দেন, যার ফলে কি হয় ডিসপ্লেতে কিছুই আসবে না। আপনার পাওয়ার সাপ্লাইতে রিডিং দেখাবে অন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু ডিসপ্লেতে কিছু নেই, ব্ল্যাঙ্ক হয়ে আছে। কারণ ডিসপ্লে ড্রাইভারটা পুরান ভার্সনের মধ্যে দেওয়া নাই, পুরান ভার্সনটার মধ্যে পুরান ডিসপ্লের জন্য দেওয়া আছে, নতুন ডিসপ্লের জন্য দেওয়া নাই। এই জন্যই এই প্রবলেমগুলো তৈরি হয়। আচ্ছা আমরা নেক্সটে আসি। There is no current when the power key is pressed. Power key press করলে কোনো কারেন্ট দেখায় না পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাইতে কি করব আমরা? ডেড ফোন কি করি? পাওয়ার সাপ্লাই নেগেটিভ পজিটিভে কানেকশন দিই, দিয়ে কি করি? পাওয়ার বাটন চাপ দিই। তো পাওয়ার বাটন চাপ দিলে আমার এখানে কোনো কারেন্ট প্যাটার্ন দেখায় না, কারেন্টের ঘরে জিরো যেমন ছিল তেমনই আছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? যদি এই ধরনের প্রবলেম আসে আপনার কাছে, তাহলে কি করবেন? ফার্স্ট ডিটিএস ওই ইএসসি এসে দিতে হবে। হ্যাঁ, ইএস এর ঘরে যেতে হবে। ইএস এর ঘরে গেলে ওখানে কি লেখা আছে? ফার্স্ট চেক বিপিসি। বিপিসি হচ্ছে ব্যাটারি পিন কানেক্টর। এখানে সব সংক্ষেপে লেখা আছে ব্যাটারি পিন কানেক্টর। আমাদের যে ব্যাটারি কানেক্টর, সেই ব্যাটারি কানেক্টরটা চেক করতে হবে। কারণ ব্যাটারি কানেক্টর যদি ভিতর থেকে ভাঙাই থাকে বা ওই কানেকশন খুলে থাকে, তাহলে কি হবে? আপনি আই চার্জার যতই ঢুকান, যাই কিছু চেক করেন, কোনো রিডিংই দেখাবে না। পাওয়ার সাপ্লাইতেও কানেকশন দিলে রিডিং দেখাবে না। তবে এটা বোঝার উপায় কি? কানেকশন ব্যাটারি কানেক্টর ভিতর থেকে ভাঙা আছে কিনা বা কানেকশন ছুটে আছে কিনা, সেটা বোঝার উপায় হচ্ছে আপনি ব্যাটারিটাকে উল্টা লাগান, এই নেগেটিভ পজিটিভ উল্টা করে লাগান। যদি শর্ট দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক আছে, যদি শর্ট না দেখায় তাহলে কানেক্টর ঠিক নেই। বুঝতে পারছেন না? যেমন আমরা এখানে কিভাবে কানেকশন দেই, এই পজিটিভ পজিটিভে নেগেটিভ নেগেটিভে, ঠিক না? তো এখন দেখা গেছে আমার কোনো রিডিং দেখাচ্ছে না, এভাবে দিলে আমার কোনো রিডিং দেখায় না। তাহলে কি করতে হবে? আমি এই পজিটিভটা নেগেটিভটা পজিটিভের ঘরে দিয়ে দিই, আর পজিটিভটা নেগেটিভের ঘরে দিই। এখন কি দেখায়? শর্ট দেখায়, ঠিক না? যদি শর্ট দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক আছে, যদি শর্ট না দেখায় তাহলে আমার কানেক্টর ঠিক নাই। এটা হচ্ছে সহজ উপায়। এছাড়াও আমরা জিআর মাপলেও বের করতে পারি না? পজিটিভ টার্মিনালে তো জিআর দেখায়। দ্বিতীয় স্টেপ কি? দ্বিতীয় স্টেপটা কি? অন অফ সুইচ। আপনার অন অফ সুইচ খারাপ থাকলেও তো আপনার পাওয়ার সাপ্লাইতে কোনো রিডিং দেখাবে না, দেখাবে? জি না। দেখাবে না। তাহলে যদি কানেক্টর বা অন অফ সুইচ দোনোটার যে কোনো একটা বা দোনোটা যেটাই হোক, যদি খারাপ থাকে, কি থাকবে? হয় ডিসকানেক্ট হয়ে গেছে, আর নইলে কি হবে? ভেঙে গেছে, যে কোনো একটা হবে। হয় ছিঁড়ে গেছে, নাহলে ভেঙে গেছে, আর নইলে কি জয়েন্ট ছুটে গেছে, যে কোনো একটা কিছু হবে, ঠিক না? তো যেটাই হবে আপনার কি করতে হবে? ডিসোল্ডার করেন অথবা রিপ্লেস করেন। যদি ভেঙে যায় তাহলে চেঞ্জ করেন, আর যদি না ভাঙে, দেখেন ড্রাই সোল্ড হয়ে আছে, তাহলে এটাকে রিসোল্ডার করেন। রিসোল্ডার কি? ফ্লাক্স পেজ দিয়ে, একটু পিভিডি পেজ দিয়ে আবার এটাকে সোল্ডারিং করুন, দেখবেন যে আবার ঠিক হয়ে যাবে। ঠিক আছে? এটা হচ্ছে লেভেল 1, 2 এবং 3 কাস্টমার কেয়ারে এতটুকু পর্যন্তই রিপেয়ার করে, এর বাইরে কিন্তু করে না, বাস্তবেই করে না। আপনার একটা কাস্টমার কেয়ার, আপনি একটা ওয়ারেন্টি সেট কিনে কিছুদিন পরে আপনি কাস্টমার কেয়ারে যান যে কোনো একটা প্রবলেম নিয়ে, ওরা এর বাইরে আর কোনোদিন রিপেয়ারই করবে না। যদি করে, বলবে আপনাকে মাদারবোর্ড চেঞ্জ করতে হবে। স্যার এই বলো। ঠিক আছে? ও এর বাইরে কখনো ওর রুলসের মধ্যে নাই। আপনারাও যদি ভবিষ্যতে কোনো জায়গায় কাস্টমার কেয়ারে জব করতে চান, যেহেতু আপনারা এনএসডি পরীক্ষা দিবেন, জবের প্রয়োজনও পড়বে, ঠিক আছে? আপনি চাচ্ছেন না লোকাল মার্কেটে কাজ করতে। অনেকে আছে যে আমি অনেক পড়াশোনা করছি, মোবাইলে কাজ শিখছি, এখন আমি লোকাল মার্কেটে কাজ করতে আমার কাছে খারাপ লাগতেছে। ও কোম্পানিতে যায় জব করে, স্যালারি কম হোক কিন্তু কোম্পানিতে যায় জব করে। তো আপনারাও হয়তো বা ভবিষ্যতে এরকম ডিসিশন নিতে পারেন যে আমিও কোম্পানিতে জব করবো। কোম্পানিতে জব করতে গেলে এই রুলসগুলো আপনার মাইনে চলতে হবে, এর বাইরে করতে গেলে আপনি বিপদে পড়বেন। ঠিক আছে? তো লেভেল 1 2 3 শেষ, আমরা এবার লেভেল 4 আসি, যেটা আমাদের মূল কাজের মধ্যে পড়ে। এই যে মূল কাজের মধ্যে পড়ে কিন্তু আসলে এগুলো শুধু 4 যে তা না, এগুলোও পড়ে। কারণটা কি? প্রাথমিক চিকিৎসা, যেটা আমরা অন অফ সুইচ চেক করলেন, ব্যাটারি কানেক্টর চেক করলেন, আমার সোর্স তো এগুলোই, ব্যাটারি কানেক্টর আর অন অফ সুইচ। চাপ না দিলে তো অন হবে না, ব্যাটারি কানেকশন না দিলে সেটাও অন হবে না।
ঠিক না? তো লেভেল 4 এর প্রথমটা কি? দ্য কারেন্ট চেঞ্জেস 1 মিলি এম্পিয়ার থেকে 15 মিলি এম্পিয়ার। এখন 1 মিলি এম্পিয়ার থেকে 15 মিলি এম্পিয়ার যদি দেখায়, আপনাদের পাওয়ার সাপ্লাইতে কত দেখাবে? 0 মাঝে মধ্যে 1 দেখাইতে পারে। যদি 10 এর উপরে থাকে, এই 1 থেকে যে 15 বললাম, এটা যদি 10 এর উপরে উঠে, 1 থেকে 9 পর্যন্ত থাকলে কিন্তু 0ই দেখাবে। যদি 10 থেকে 15 এর মধ্যে দেখায় তাহলে 1 দেখাবে। যদি এরকম রিডিং দেখায় তাহলে কি করতে হবে? চেক 32 কে অথবা 38 কে ক্রিস্টাল। ক্রিস্টাল তো আমরা চিনি, মেইন পাওয়ার আইসির পাশে একটা ক্রিস্টাল থাকে না? এটা পুরাতন সেটগুলো হইলে 32 কে ক্রিস্টাল হয়, আর এখনকার লেটেস্ট যদি দামি সেট হয় ওগুলোতে 38 কে পাবে। তো যেটাই হোক ক্রিস্টাল চিনলেই হবে, আমার 38 হোক আর 32 হোক, যেটাই হোক ক্রিস্টাল চিনলেই হবে। আমার কি করতে হবে? প্রথমে ক্রিস্টাল চেক করতে হবে, অথবা আপনার 26 মেগাহার্টজের ক্রিস্টাল। এখন 26 মেগাহার্টজের ক্রিস্টাল থাকে কোথায়? আরএফআইসির পাশে, নেটওয়ার্ক সেকশনে, ঠিক না? আমরা দেখা গেছে আপনি আরএফআইসি খোলা রাখেন বোর্ড থেকে, আপনার সেট অন হবে, চলবে, নেটওয়ার্ক আসবে না। কিন্তু আরএফআইসির পাশে ক্রিস্টাল খুলেন, সেট অনই হবে না। ঠিক আছে? তো কারণটা কি অন হবে না? কারণ ওইটা হচ্ছে বেসব্যান্ড প্রসেসরের একটা লিংক আছে ওই ক্রিস্টালের সাথে। মোবাইলে সাধারণত প্রসেসর দুই ধরনেরই থাকে, একটা হচ্ছে আমার পুরো সেটটাকে অপারেটিং করার জন্য, চালানোর জন্য একটা প্রসেসর প্রয়োজন পড়ে, আর একটা বেসব্যান্ড প্রসেসর যেটা নেটওয়ার্কিং আপনার সিস্টেমটাকে চালানোর জন্য। তো এই দুই ধরনের প্রসেসর আপনার লেটেস্ট ফোনগুলোতে দুইটাই প্রসেসর পাবেন। আমরা যে বলি না যে সিপিইউ একটাই প্রসেসর, না, বেসব্যান্ড নামে একটা আলাদা প্রসেসরও থাকে। এটা কিসের মধ্যে? দামি সেটগুলোতে, যেমন আইফোনের সবগুলো সেটের মধ্যে আছে, অ্যান্ড্রয়েড লেটেস্ট কিছু ফোনগুলোতে আছে। ঠিক আছে? বেসব্যান্ড নামে আরেকটা প্রসেসর থাকে, ওটা শুধু নেটওয়ার্ক নিয়েই কাজ করে। তো ওই ক্রিস্টাল যদি প্রবলেম থাকে তাহলেও আপনার সেট অন হবে না। ঠিক আছে? এটা আমরা সামনে আরো যখন আরো ডিপলি যাব, যেমন ধরেন এই নেটওয়ার্কের ক্লাস যখন করবো তখন এই প্রসেসর সম্বন্ধে আমরা ধারণা পাবো। ঠিক আছে? কি করতে হবে? 32 কে অথবা 38 কে ক্রিস্টাল অথবা 26 মেগাহার্টজের ক্রিস্টাল দেখতে হবে ওইটা ফলস সোল্ডারিং আছে কিনা। ফলস সোল্ডারিং মানে কি? দেখা গেছে কোন রকম লেগে আছে, মাঝে মধ্যে কানেকশন পায়, মাঝে মধ্যে অন হয়, মাঝে মধ্যে কানেকশন পায় না, মাঝে মধ্যে অন হয় না। এরকম হয় না যে উপর থেকে দেখা যাচ্ছে লেগে আছে, আপনারা চার্জিং পোর্ট চেঞ্জ করার সময় এই প্রবলেমগুলো পাইছেন, ফেস করছেন? উপর থেকে দেখা গেছে লেগে আছে কিন্তু চার্জার ঢুকে গেলে আর ভোল্টেজ দেখায় না, এমন হয়েছে? এরকম ক্রিস্টালের ক্ষেত্রে এরকম হয়। একটা সেট আমি এক্সাম্পল হিসেবে বলি, একটা সেট আপনার 1 মাস, একটা স্টুডেন্ট 1 মাস এই পুরো যতগুলো আমাদের ক্লাসরুম আছে, যতগুলো স্যার আছে সবার কাছে ঘুরছে 1 মাস। একটা সেটটা কি কোনো রিডিং নাই, জিরো না একজনও দেখায়। ওই 4 ডিজিট বা 5 ডিজিটের পাওয়ার সাপ্লাই হইলে 1 না কত জন দেখাইছে মনে নেই। তো যাই হোক ওটা রিডিং 0 দেখায়। তো ওইটা যখন আমার কাছে দিছে, আমি শুধু বোর্ডটাকে এরকম বাঁকা করে দেখছি, ক্রিস্টালের এক পাশ দিয়ে লেয়ার সহ উঠে গেছে একটা পিন। ক্রিস্টালের টার্মিনাল থাকে ওটা, চাপা না, একটা কর্নারের পিন লেয়ার সহ উঠে গেছে। তো লেয়ার সহ উঠে গেলে ওইখানে আর কাজ করবে কি? কাজ করবে? তার পাশে দেখা যাচ্ছে যে এই একটা লাইন আসছে, এখানে চটি উঠে গেছে। আমি কি করছি, এখান থেকে এখানে একটু বসে জাম্পার করে দিয়েছি, সাথে সাথে সেট অন হয়ে গেছে। সিম্পল জিনিস, খালি একটু চোখ দিয়ে ভালো করে দেখলেই হইবে। এটা ওই 1 মাস আগেই সলভ হয়ে যায়, কিন্তু কেউ এটা খেয়াল করিনি, কারণ এটা খেয়াল করার প্রয়োজন পড়ে নাই। কোনো জায়গায় লেয়ার নাই, একমাত্র সব জায়গায় লেয়ার ঠিক আছে, একমাত্র ক্রিস্টালের লেয়ার চলে গেল। উপর থেকে দেখা যাচ্ছে ভালো, উপর থেকে তো দেখা যাচ্ছে ভালো, অ্যাঙ্গেল করলে দেখা যায় হালকা একটু ফাঁকা। এই ধরনের প্রবলেম আপনাদের আসবে। ঠিক আছে? এগুলো সলভ করার চেষ্টা করবেন। যদি ফলস সোল্ডারিং হয় ওটা ফ্লাক্স প্রেস দিয়ে আবার রিসোল্ডার করেন। আর যদি ভাঙ্গা থাকে, অনেকে কি করে, দেশগ্রামে যখন কোনো ইঞ্জিনিয়ার বা এলাকার কোনো ইঞ্জিনিয়ার যখন কাজ করে, কাটিং প্লেয়ার দিয়ে টিন কাটতে গিয়ে ক্রিস্টাল ভেঙে যাবে। যদি এরকম হয় তাহলে ওটা চেঞ্জ করে। ক্রিস্টাল চেঞ্জ করার জন্য আপনার ওই ভিতরে কি লেখা আছে, মডেল কি, এত কিছু দেখতে হয় না। ক্রিস্টাল আপনি যে কোনো মাদারবোর্ড থেকে মাপে মিলছে, সাইজে মিলছে এমন একটা ক্রিস্টাল লাগাই দেন, তাহলে কাজ করবে। ঠিক আছে? ক্রিস্টালের তো বিভিন্ন সাইজ হয় না, ছোট, একটু মাঝারি, একটু বড় হয়, এরকম হয়। আপনি যে কোনো একটা সাইজে লাগাই দিলেই হবে, মানে সাইজটা মিলতে হবে। স্যার ওটা কি নেগেটিভ পজিটিভ আছে? না, ওটা কিনা যায় না, এটা কিনা যায় না, নষ্ট একটা না, আমাদের পোলারিটি আছে, পোলারিটি আছে কিনা? না না না,
ঘুরে লাগাইলেও কাজ করবে, যে কোনো ভাবে লাগাইলে হবে। লাগাইলে কাজ করবে। আমরা বাটন ফোনের ক্ষেত্রে এক সময় আমরা কি করছি, যখন বাটন ফোন ছিল, স্মার্টফোন বের হয় নাই, তখন ক্রিস্টাল ছিল অনেক লম্বা কালো। তো যদি দেখতাম সে ফেক কোনো সেন্স দেখায় না, আমরা ওই ক্রিস্টালটাকে উঠিয়ে ঘুরে লাগাই দিতাম, আমার কাজ করতাম। ঠিক আছে? এবার পরের স্টেপে আসি। দা কারেন্ট স্টে উইথিন 35 থেকে 95 স্টেপ বলতে দাঁড়ায় আছে। আপনি পাওয়ার বাটন প্রেস করছেন, 35 থেকে 95 এর মধ্যে এসে দাঁড়ায় আছে। কখন দাঁড়ায় আছে? আমি পাওয়ার বাটন ছেড়ে দিলে, পাওয়ার বাটন চাপ দিছি, স্টেট হয়তো বা 100 150 200 উঠছে, কিন্তু ছেড়ে দিলে কি হয়, 35 থেকে 95 এর মধ্যে এসে দাঁড়ায় আছে। এখন 35 এর জায়গায় 35 হইতে পারে, 40 হইতে পারে, 45 হইতে পারে, 50 হইতে পারে, 90 হইতে পারে। ঠিক না? ডিসি পাওয়ার সাপ্লাইতে হ্যাঁ দেখা যাবে 35 থেকে 95 এর মধ্যে আইসা যে কোনো একটা জায়গাতে দাঁড়ায় আছে। যদি দেখেন এরকম দাঁড়ায় আছে, তাহলে কি করতে হবে, আপনার ইন আউট ভোল্টেজ চেক করেন। যখনই দাঁড়ায় আছে, ওই দাঁড়ানো অবস্থায় আপনি ওইখানে ভোল্টেজ পাবেন। কোথায় ভোল্টেজ পাবেন? পাওয়ার আইসি মেইন পাওয়ার আইসি থেকে না, বিপিএস না থাকলে এতটুকু পর্যন্ত আসতো না। তো আমার কি করতে হবে, মেইন পাওয়ার আইসি থেকে বাক কয়েলের মাধ্যমে যে সিপিইউ তে লাইনগুলো গেছে, সেই বাক কয়েলের ভোল্টেজগুলো শুধু চেক করবেন, এর বাইরে আর কিছু চেক করতে হবে না। ঠিক আছে? বাক কয়েলের যে 4টা থেকে 11টা কয়েল হয়, এটা চেক করবেন। হাই এলডিও, লো এলডিও এটা চেক করবেন। এই এর মধ্যে আপনি অ্যানসার পেয়ে যাবেন। ইন আউট বলতে আপনার বি রেগুলেট ভোল্টেজ এগুলো আমার দরকার নেই। আমার দরকার কি, শুধু বাক ভোল্টেজ। বাক ভোল্টেজ আসলে আপনার সেট অন হবে। বি রেগুলেট না আসলে কি হবে, পার্টিকুলার যে ক্যামেরা কাজ করবে না, ওই টাচ কাজ করতেছে না। রেগুলেট ভোল্টেজ তো এগুলোরই হয়, ঠিক না? ব্লুটুথ, ওয়াইফাই এগুলোর হয়। তো এগুলো আমার কাজ করুক না করুক এটা আমার দরকার নেই। আমার দরকার কি, এখন সেট অন করা। তারপরে যেটা কাজ না করে সেটার জন্য আমি আলাদাভাবে আবার কাজ করি, ঠিক না? আগে আমার সেট অন হইতে হবে। সেট অন হওয়ার জন্য আমার বাক ভোল্টেজ, হাই এলডিও, লো এলডিও চেক করলেই হবে। আপনার অটোমেটিক ইন আউটের মধ্যে শুধু এতটুকুই চেক করবেন, খুব বেশি লাইন না। অন অফ সুইচ তো চাপ দিছেনই আপনি, 35 থেকে 95 এসে দাঁড়াই আছে। ওই অবস্থায় আপনি বোর্ড রেখে ভোল্টেজ মাপেন। শুধু বাক কয়েলগুলো তো এক সিরিয়ালই থাকে, কোনটা বাক কোনটা হাই এলডিও, লো এলডিও আমার চেনার দরকার নেই। সবগুলোতে ভোল্টেজ আছে কিনা শুধু এটি চেক করবেন। যেটাতেই দেখবেন ভোল্টেজ নাই, তারপরে আপনি ডায়াগ্রাম ওপেন করে ওই লাইনটা কোথায় গেছে সেটা বের করেন। অথবা ডায়াগ্রামও ছাড়াও আপনি রিপ্লাই করতে পারবেন। ওই কয়েলটাকে খুলে ফেলেন, যে কয়েলে আপনি ভোল্টেজ পান নাই, ওই কয়েল খুলে কয়েলের এই পাশে মাপেন আর ওই পাশে মাপেন। কয়েলের এই পাশ আর ওই পাশ দুই পাশে মাপার প্রয়োজন পড়ে না। পাওয়ার আইসি থেকে যেটা বেরিয়েছে যে মাথাটা, ওই মাথাতে যদি ভোল্টেজ দেখায় তাহলে আমার প্রবলেম কোথায়? নিশ্চয়ই বাক কয়েলের অপর প্রান্তে, ঠিক না? আর যদি ওই পয়েন্টে আমার ভোল্টেজ না দেখায় তাহলে পাওয়ার আইসি খারাপ। পাওয়ার আইসিটা রিসলভার করে দেখতে হবে। ওই পাশে হলে কি করব, কত ভোল্টেজ সাপ্লাই দিবে এই কয়েলে, আমার ডায়াগ্রাম ওপেন করে তখন দেখতে হবে এখানে কত ভোল্টেজ সাপ্লাই দেয়। হয়তো বা 0.6 থেকে 1.2 আমরা লিখে রাখছিলাম, ঠিক না? এর মধ্যে ভোল্টেজ সাপ্লাই দিবে। তাহলে আমার অপর প্রান্তে বাক কয়েলে কি করতে হবে, ওই যে 0.6 থেকে 1.2 পাওয়ার সাপ্লাই দিয়ে ভোল্টেজ সিলেক্ট করে ডাইরেক্ট পজিটিভ লাইন আমি ওখানেই ধরব। ধরলে কি হবে, যেটা প্রবলেম আছে ওইটাই গরম হবে, ওইটাকে বের করে ফেলবে। বুঝতে পারছি না? বুঝেন নাই? জি স্যার। স্যার এরকম একটা সমস্যা ওই দেখাইছিল না, এখানে পাইছেন এই সমস্যা। এরকম ওইগুলো সমাধান এভাবেই করতে হয়, আমি এইভাবেই করি। স্যার 4-5টা ছিল, একটাতে ভোল্টেজ দেখায়নি। হ্যাঁ এই রেজাল্ট চালু হইতে চলছে। আচ্ছা, যদি এমন হয় যে একটাতে ভোল্টেজ দেখায়নি, এই ধরেন আপনার কয়েল, ঠিক আছে, এই যে দুইটা টার্মিনাল, এখন এইটা আসছে কি পাওয়ার আইসি থেকে, আর এখানে অনেকগুলো ক্যাপাসিটর হয়ে আপনার সিপিইউ তে ঢুকছে। জি স্যার। তো এখন আমি কয়েল যদি খুলে ফেলি, আমার টার্মিনাল এখানে একটা বেরিয়েছে, এখানে একটা বেরিয়েছে। আমি পাওয়ার আইসি থেকে যেটা বেরিয়েছে, আমি এখানে যদি আবার ভোল্টেজ মাপি, যদি ভোল্টেজ দেখায় তাহলে আমার প্রবলেম কোথায়, এই মাথায়। আর যদি ভোল্টেজ না দেখায় তাহলে প্রবলেম আমার পাওয়ার আইসি। ঠিক আছে? জি স্যার। তাহলে ভোল্টেজ যদি দেখায় তাহলে এই মাথায় যখন প্রবলেম হবে তখন কি করবেন, ওই যে 0.6 থেকে 1.2 এটা সাপ্লাই, তাহলে আপনি পাওয়ার সাপ্লাইতে 1.2 সিলেক্ট করেন, ভোল্টেজ সেট করেন, 4.2 এর জায়গায় 1.2 সেট করবেন। সেট করে কি করবেন, কালোটা গ্রাউন্ডে ধরবেন, নেগেটিভে ধরবেন, যে কোনো একটা টিনে, লালটা এসে ডাইরেক্ট এটার মধ্যে ধরবেন, এই টার্মিনাল। ব্যাটারি কানেক্টরে ধরতে হবে না, ডাইরেক্ট এই কয়েলের এই টার্মিনালে ধরবেন।
ধরলে কি হবে, যেই কম্পোনেন্টটা, যেই ক্যাপাসিটরটা শর্ট বা যেই ক্যাপাসিটরের জন্য আপনার ভোল্টেজ আসতেছে না, ওই ক্যাপাসিটর গরম হবে, গরম হলে ওটাকে খুলে ফেলবে। ঠিক আছে, এই হচ্ছে এটা সলিউশন। আমি নিজেও এইভাবে রিপেয়ার করি। আমি শুধু না, যত ইঞ্জিনিয়ার আছে, যত টেকনিশিয়ান আছে, যাদের কথাই বলেন বা পিসারের কথা বলেন, সবাই আমরা এইভাবেই করি। এটি হচ্ছে রিপেয়ারের। ওকে, তাহলে এবার আমরা পরের চ্যাপ্টারে আসি। আমরা কি বলছি, পাওয়ার বাটন চাপ দিলে 35 থেকে 95 এসে দাঁড়ায় থাকে, এর মধ্যে যে কোনো একটা রিডিং এসে দাঁড়ায় থাকে পাওয়ার বাটন ছেড়ে দেওয়ার পরে, ঠিক না? তো এখন কথা হচ্ছে কি, 35 থেকে 95 কিন্তু চেঞ্জ হয়। যেমন আমি পাওয়ার বাটন ছেড়ে দিলে 0 হয়ে যায়, কিংবা পাওয়ার বাটন ছেড়ে দিলে এই 35-95 মধ্যেই আপ ডাউন করতে থাকে, কিন্তু 0 হয় না। হয় 0 হয়ে যায়, আর নাহলে 0 হয় না। মোট কথা হচ্ছে চেঞ্জ হয়, এক জায়গায় দাঁড়ায় থাকে না। যদি এরকম রিডিং পান আপনারা পাওয়ার সাপ্লাই, তাহলে কি করবেন, ইউএসবি যেটা আমরা গতদিন করছিলাম, পিসিতে কানেক্ট করে কম্পিউটার লাগাও। যে পোর্ট পায় কিনা। যদি পোর্ট না পায়, ওটা সাধারণত পাবে না। যদি পোর্ট না পায়, তাহলে কি করতে হবে, সিপিইউ রিমুভ করতে হবে। ঠিক আছে, এখানে সংক্ষেপে লেখা আছে, কারণ বড় করে লিখতে গেলে চারটা কিন্তু মোটামুটি ভালোই বড়। আপনার এখানে ডিটেইলস দেখতে গেলে আরো বেশি বড় হয়ে যাবে, আপনাদের পড়তেও মন চাবে না। এর জন্য সংক্ষেপে সবকিছু লেখা। এবার আসি পরেরটা। স্যার এই মান পয়সা দাঁড়ায় থাকতে হবে না। হ্যাঁ, सारे मिलियन बेस तो 5 डिजिटल रहेगा না না না, এটা 4 ডিজিটের টাকা আর 5 ডিজিট। আপনাদের ডিজিট একটা করুন না, আপনারা লাস্টের সংখ্যাটা 0 ধরে নেবেন, মনে মনে ধরে নেবেন লাস্টের একটা ডিজিট আছে 0, তবেই হবে, আর কিছু লাগবে না। স্যার 35 থেকে 95 এর মধ্যে মান পাখলে সিলেক্ট করবে। অসিলেট করবে, হ্যাঁ right। সিলেক্ট করবে অথবা দাঁড়ায় থাকবে। না, দাঁড়ায় দাঁড়ায় তো থাকলে প্রবলেম কি আমরা দেখলেন। দাঁড়ায় কেন থাকে, ওই যে বাক কয়েলের চারটা, ধরলাম 4টা কয়েল আছে, বাক কয়েল, দুইটা হাই এলডিও, একটা হাই এলডিও, একটা লো এলডিও আছে, এই 6টা কয়েল আছে। এই 6টা কয়েলের মধ্যে দেখা গেছে একটা কয়েলে আমার ভোল্টেজ নাই, ওই একটা কয়েলের জন্য 5টা কয়েলে তো আমার ভোল্টেজ আছে, 5টা কয়েলের জন্য একটা জায়গাতে এসে দাঁড়ায় আছে, 6 নম্বর কয়েলের জন্য ও পুরোপুরি অন হতে পারতেছে, তখন যে আমার ভোল্টেজ মাপি। আর এখানে যখন চেঞ্জ হয়, এটা কি বলতেছি, চেঞ্জ হতে থাকে, অসিলেট করতে থাকে, তখন এই প্রবলেমটা কেন হয়, আমার সব ভোল্টেজ সাপ্লাই যাচ্ছে ঠিকই, কিন্তু সিপিইউ প্রপারলি কাজ করতেছে না। ঠিক আছে, এই কারণে আমার ইউএসবি কানেক্ট করে দেখতে হবে। যদি ইউএসবি কানেক্ট করে আমরা পাই, পাওয়ার কথা না, আমি আজ পর্যন্ত পাইনি। যদি আপনারা কেউ পান যেরকম চেঞ্জ হয়, ইউএসবি কানেক্ট করলে ইউএসবিও পাচ্ছে, যদি এরকম পান কখনো, তাহলে অবশ্যই আমাকে জানাবেন। এখানে থাকা অবস্থায় পাইলে জানাবেন, বা যেখানে কাজ করেন থাকা অবস্থায় পাইলে আমাকে জানাবেন, কারণ আমি এই ম্যানুয়ালটা কিন্তু রেগুলারই আপডেট করি। ঠিক আছে, গত 2 মাস আগেও আপডেট করছি, রেগুলার আপডেট হয়। ওকে, আচ্ছা পরেরটাতে আসি। দ্য কারেন্ট স্টে উইদিন 100 থেকে 120, এটার সংখ্যাটা 100 থেকে 120 হবে না, এটা হবে 200। এটা এডিট করতে হবে, এটা এডিট করাটা বাকি আছে। 100 থেকে 200 কি করে দাঁড়া থাকে। প্রথমে একটা প্রবলেম পাইছিলাম না, এই যে এটা কি পাইছিলাম, একটা জায়গাতে এসে দাঁড়া থাকে, লোগো এসে দাঁড়া থাকে। যখন লোগো এসে দাঁড়া থাকে, পাওয়ার সাপ্লাই তো রিডিং থাকে, কিন্তু এই जी सर আমি সফটওয়্যার পিসি হয় না, তাহলে কি করতে হবে, আমার এই রম আইসিটাকে খুলে বল করতে হবে। বল করে কি করব, বল করে আমি লাগাবো না, না লাগায় কি করব, আমার আশেপাশে কাদের কাছে ওই ইএমএমসি চেক করার মতো ডিভাইস আছে, ইএমএমসি প্রোগ্রামার ডিভাইস আছে। যদি কারো কাছে থাকে, যেমন আপনারা যে মার্কেটেই বসেন, কারো না কারো কাছে তো এই ডিভাইসটা থাকবে। একটা মার্কেট, আমার এই মোতালেব প্লাজা যদি বলি, মোতালেব প্লাজায় আপনার প্রায় 20 জনের কাছে আছে। তো এরকম আপনি যেই মার্কেটেই থাকেন, কারো না কারো কাছে আপনি এই ডিভাইসটা পাবেন। স্যার ডিভাইসের প্রাইস কত? ডিভাইসের প্রাইস 25,000 টাকা থেকে শুরু করে 1 লাখ টাকা পর্যন্ত আছে। আপনি যেটা কিনেন, আপনার কেনার দরকার নাই। আমি নিজে রিপেয়ার করছি, ধরেন ডিভাইস বের হওয়ার 10 বছর পরে আমি কিনছি ডিভাইস। 10 বছর পর্যন্ত আমি কাজ করছি, কাজটা আমার বন্ধ ছিল না, ঠিক না? তো ডিভাইস আমার কেনার দরকার নেই, ডিভাইস খালি একটু আমার মধ্যে একটু চালাকি করবেন, আর কিছু। তাহলে আপনার ডিভাইসটা কিনতে হবে। কেমন চালাকিটা কেমন,
যেমন ধরেন আমি যেখানে ছিলাম মোতাবেলি, তো এই ডিভাইসটা কার কার কাছে আছে আমি আগে এটা দেখছি মার্কেটে। তো যার যার কাছেই আছে এই ডিভাইস, আমি কি করছি ওই তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করে নিয়েছি। তাকে নাস্তা করা হোক, চা খাওয়া হোক, বিড়ি খাওয়া হোক, যেভাবেই হোক, মোট কথা তার সাথে আমার সম্পর্ক তৈরি করা দরকার। আমি তৈরি করে নিয়েছি। তৈরি করে কি করছি, তাকে আমি এই যখনই আমার একটা ইএমসি চেক করতে হবে, আমি ইএমসি খুলে বল করছি, বল করে আমি তার দোকানে গেছি। তার দোকানে যায় তাকে নিয়ে চা খাইতে গেছি। আগে চা খায় আসার সময় বললাম যে এটা একটু চেক করে দেন। উনি চেক করে দিছে। চেক করতে তো আর টাকা লাগে না, ও জাস্ট ডিভাইস কানেক্ট করবে, পিসিতে একটা ক্লিক করবে, অটোমেটিক ফাইল আসে বলবে, ঠিক আছে, ও চেক করে দিয়ে দিবে। এখন যদি দেখি যে ফাইল নাই, তাহলে আমি তাকেই বললাম যে আপনি এটা প্রোগ্রামিং করে দেন, যেহেতু তার কাছে ডিভাইস। তখন আমি তাকেই বলছি এটা প্রোগ্রামিং করে দেন, কত টাকা দিতে হবে। উনি যে টাকাই বলে সেই অনুযায়ী আমি আবার কাস্টমারকে বিল করে নিচ্ছি। ঠিক আছে, কেমন টাকা লাগে? 1000 টাকা 1500 টাকা ঠিক নেই কোনো। ভালো সম্পর্ক হইলে 500 টাকাও হয়। যেমন আমি অনেক সময় ফ্রিও করাইছি, অনেক সময় 500 টাকা দিয়েও করাইছি, অনেক সময় আমি 2000 টাকা করেছি। স্যার প্রোগ্রামিং করার জন্য টাকার দরকার পড়ে না। এটা ফাইলগুলো হচ্ছে আপনার পেইড ভার্সন আছে, আনপেইডও আছে। এখন পেইড ভার্সন হইলে তখন একটু টাকাটা বেশি দিতে হচ্ছে। এই ঠিক আছে, কারণ এই ফাইলটা ডাউনলোড করতে আমার তো টাকা দিয়ে কিনতে হয়েছে। তো এই জন্য যে ও তো আমার সামনে টাকা দিয়ে কিনছে, আমি দেখতেছি, তো সেই কারণে তাকে আমার বেশি দিতে হয়েছে। তো ডিভাইস আপনার কেনার দরকার নেই। আপনি যেহেতু আইসি খুলছেন, রিভলভ করছেন, একবার একটু চেক করে তারপর কনফার্ম হয়ে লাগান। যদি চেক করে দেখেন আপনার আইসি ভালো, ভিতরে ফাইল টাইল সব ঠিক আছে, তাহলে এটা রিভলভিংই প্রবলেম ছিল, রিভলভ করছেন, শুধু আইসিটাকে বসায় ঠিক আছে। আর যদি দেখেন যে আপনার আইসিটা কি ভিতরে ফাইল নাই কিংবা আইসি ড্যামেজ, তাহলে ওইটা লাগায় কোনো লাভ নেই। লাভ আছে, তখন যার কাছে চেক করছেন তাকেই বলেন যে এইটার ইএমসি চেঞ্জ করে আমাকে কমপ্লিট করে দেন। প্রয়োজনীয় ইএমসি আমি কিনে দিচ্ছি, ইএমসি একটা কিনে দিবেন, ও চেঞ্জ করে কমপ্লিট করে দিবে। যদি না কমপ্লিট করে দিতে পারে, যদি এমন হয় যে ফাইল নষ্ট হয়েছে, তাহলে তাকে বলবেন প্রোগ্রামিং করে দিতে। মোট কথা হচ্ছে তাকে দিয়েই আপনি সলভ করে নেবেন। আর যদি কোনো প্রবলেমই না থাকে, তাহলে আপনি একটু আইসি বসে দিয়ে ঠিক আছে, ঠিক আছে। আইসি কি আইসি ও আইসি দেখতেছে আচ্ছা, দেয়ার ইজ হেভি কারেন্ট হোয়েন দ্য পাওয়ার কি স্পেস। আপনার পাওয়ার কি চাপ দিলে নরমালি একটা সেট অন হয়, কত রিডিং উঠে? ভালো একটা সেট পাওয়ার সাপ্লাই লাগা অন করে দেখছেন? জি স্যার। কত উঠে? 2 থেকে শুরু হয়, তারপরে 200-250 পর্যন্ত যায়, এটা একদম স্মার্ট। আর এমনিতে 25 প্লাস পর্যন্ত ইয়া 250 প্লাস আর আচ্ছা, মোটামুটি 20, 30, 50, 100, 150 এরকম করে করে 250 তে যায় রানিং। জি। এই তো, ওটা কি 25 প্লাস বলতে তাই না? তো যদি এমন হয় যে আপনি পাওয়ার বাটন চাপ দিচ্ছেন, শুরুই হয় 300 থেকে 200 থেকে, হাই ভোল্টেজ। ঠিক না? তো আমি পাওয়ার বাটন চাপ দিলে এখানে কি বলতেছে, হেভি কারেন্ট আছে। পাওয়ার বাটন চাপ দিলে 200, 300, 500, 600 তে যায় অনেক আছে। আপনাদের ডিসপ্লে কিছু লাগান নাই, এত কারেন্ট কেন নিবে? ঠিক না? এরকম যদি প্রবলেম পান, তাহলে কি করবেন, ফাইন্ড দা হট পয়েন্ট, কোথাও গরম হয় কিনা চেক করেন। কারণ ওই সেট অন হবে না, আবার অনেক সময় অন হইতেও পারে। অন হইলেও আপনি গরম চেক করেন, না হইলেও আপনি গরমটা কোথায় হয়, কোন কম্পোনেন্টটা গরম হয়, ওই পাওয়ার বাটন ধরে রেখে হবে। স্যার যে সময় প্রচুর চার্জ পেলো হ্যাঁ, যদি ওই গরমটা কোথায় হয় সেটা যদি বের করতে পারেন, তাহলে সেটা চেঞ্জ করে নেন। আর যদি গরম কোথায় হয় এটা আপনি খুঁজে পাচ্ছেন না, গরম এরকম অতিরিক্ত হচ্ছে না, তাহলে কি করবেন, এলডিওস লাইনগুলো চেক করবেন। এলডিওস লাইন মানে বুঝতে পারছেন? যেমন আপনারা ক্লাস করছেন না এতদিন, ডিসপ্লে কানেক্টের মধ্যে এলডিও আছে। কি কি ক্লাস করছেন? যতগুলো ক্লাস করছেন প্রত্যেকটার মধ্যে এলডিও ছিল না? আচ্ছা, আমার সেট অন হওয়ার জন্য তো ওই এলডিও গুলো দরকার নেই। অন হওয়ার জন্য যে এলডিও গুলো দরকার, যেমন আমি কি বলছি, দুইটাই এলডিও লাইন থাকে পাওয়ারের জন্য, একটা হাই এলডিও, একটা লো এলডিও। আমি শুধু এই দুইটার জায়গাতেই চেক করবো, আমার রেজাল্ট অটোমেটিক হয়ে যাবে। আমার সব জায়গাতে দরকার নেই, তো আমি ক্যামেরা তো ওপেনই করি নি। ক্যামেরা ওপেন করছি, ক্যামেরা ফাংশনে গেলে কিন্তু ক্যামেরার এলডিও অ্যাক্টিভ হয়। এর আগ পর্যন্ত এলডিও কোনো কাজেরই না, কাজের না, বুঝতে পারছি? তো এই এলডিও আমার এত এলডিও, যে আমরা 18টা এলডিও পাইছি, 20টা এলডিও পাইছি না, বিভিন্ন সেকশনে যা দেখছি না, এলডিও খালি সিরিয়াল বেরিয়েই থাকে।
L16 L5 L20 বাইরেতেই থাকে। আমার এত এলডিও দরকার নাই, আমি শুধু একটা হাই এলডিও আছে একটা লো এলডিও আছে, এই দুইটা এলডিও চেক করলে আমার এই প্রবলেম সলভ হবে। এলডিও লাইন চেক করতে বলছে, এলডিও লাইনে কি থাকে, এলডিও লাইনে দুই হাই এলডিও লো এলডিওতে দুইটা কয়েল থাকে এবং এই লাইনটাতে কিছু ক্যাপাসিটর থাকে। ক্যাপাসিটর কি প্যারালালে আছে, তো নষ্ট হইলে প্যারালালে ক্যাপাসিটর গুলো নষ্ট হইছে, আমি হইলে কি আর পাওয়ার আইসি নষ্ট, আমি রিসিভ নষ্ট, এর মধ্যে তো রেজাল্ট পাওয়া যাবে, ঠিক না নাকি? ওই যে কয়েল দিয়ে আইকা দেখালাম না, এই পাশ প্রবলেম হইলে পাওয়ার আইসি খারাপ, এই পাশ প্রবলেম হইলে আমার ভোল্টেজ অ্যাপ্লাই করে বের করতে হবে সিপিইউ না ক্যাপাসিটর খারাপ, ঠিক আছে? পরের চ্যাপ্টারে আসি, সময় কি কমে যাবে? 20 মিনিট আছে স্যার। প্র্যাকটিক্যাল তো ওনারা দেখছি কথা, সমস্যা নেই। এই অ্যাসাইনমেন্টের জন্য সময় রাখাইছে। এটাই তো একটা কথা। There is any current before the power displays. হ্যাঁ। There is any current before the power displays. আমি পাওয়ার কি চাপই দেই নাই কিন্তু আমার এখানে কারেন্ট আছে। আমি পাওয়ার বাটন চাপ তো দেই নাই কিন্তু আমার এখানে কারেন্ট প্যাটার্ন দেখাচ্ছে। চাপ না দিলে কেন কারেন্ট প্যাটার্ন দেখাবে? তার মানে এটা অটো রিডিং। ঠিক না? অটো রিডিং আপনার দুই ধরনের হবে। একটা কি ভোল্টেজ ড্রপ করবে, ভোল্টেজ ড্রপ করলে ফুল শর্ট। ঠিক না? ভোল্টেজ যদি কমে যায় তাহলে এটা ফুল শর্ট। আর যদি আরেকটা কি ভোল্টেজ ড্রপ করবে না কিন্তু একটা কারেন্ট দেখাবে, এটা 10 হইতে পারে, 5 হইতে পারে, 100 হইতে পারে, যেটাই হোক একটা রিডিং দেখাবে। আবার ওই অবস্থায় অনও হইতে পারে, অনেক সময় অনও হবে না, কিছু সময় অন হয়, কিছু সময় অন হয় না, কিছু কিছু সেট অন হয়, কিছু কিছু সেট সব সময় অন হয় না, বেশিরভাগ সময় তো অন হয় না। বেশিরভাগ সময় অন হয় না, রাইট? তো যদি এই ধরনের প্রবলেম হয় যে আমার পাওয়ার বাটন চাপ দেওয়ার আগেই আমার কারেন্ট দেখাচ্ছে, তাহলে আমার কি করতে হবে? ওই যে আগের মতো যদি ফুল শর্ট হয় আমরা তো কোথায় গরম হয় বুঝতে পারি, ঠিক না? বা মিডিয়াম শর্ট হইলেও কিন্তু আমরা হাত দিলে বুঝতে পারি, কিন্তু ওই 1 2 3 4 বা 10 শর্ট হলে কিন্তু সবাই বোঝা যায় না। তো যেটা বোঝা যায় সেটা হচ্ছে কি গরম হয়, গরম হইলে আমরা ওই কম্পোনেন্টটা খুলে নিব, রোজন থেরাপি দিয়ে বের করে নিব কোন কম্পোনেন্টটা খারাপ। আর যদি গরম না হয় তাহলে কি করতে হবে? ভিব্যাট অথবা ভিসিস। ভিসিস কেন লিখছি? কারণ মিডিয়াতে কম হইলে কি হইতো? ভিপিএইচ, ঠিক না? ভিব্যাট অথবা ভিসিস আমার চেক করতে হবে, এর মধ্যে এর বাইরে আপনি আর কোথাও চেক করবেন না, ঠিক আছে? আমি শর্টের ক্লাসেও কিন্তু আপনাদের এইভাবেই বুঝিয়েছিলাম, যেদিন শর্টের ক্লাস হয়েছিল ওই দিন আমি ওই যে ভিব্যাট ভিপিএইচ এর ক্লাসের দিন বুঝিয়েছিলাম সেম জিনিসটাই। কি বুঝিয়েছিলাম? যদি শর্ট একবার শর্ট দেখেন আপনি বা অটো রিডিং শর্ট, তাহলে কি করবেন? ভিব্যাট লাইন চেক করবেন অথবা ভিপিএইচ লাইন চেক করবেন, এর মধ্যে আপনি সমাধান পেয়ে যাবেন। কি নষ্ট হয়ে যায় স্যার? ভিভেট ডিসিস লাইন কি নষ্ট হবে? ভিভেটে কি কি থাকে এটা বলেন। ভিভেটে খুব বেশি হলে একটা টিপিএস ডায়োড থাকবে, একটা ক্যাপাসিটর থাকবে, আর কি থাকবে? চার্জিং এসি থাকবে, এর বাইরে আর কিছু থাকবে। মানে আমি টিপিএস ডায়োড একটাই থাকে কিন্তু ক্যাপাসিটর তার একটা থাকে না, একাধিক থাকে। তা আমি একটা একটা করেই বলতেছি, ধরেন ক্যাপাসিটর থাকবে, টিপিএস ডায়োড থাকবে, আর কি থাকবে? চার্জিং এসি। ভিভেটের মধ্যে এর বাইরে কিন্তু কিছু নাই আর আছে। আচ্ছা, ভিপিএইচ এর মধ্যে কি থাকবে? ভিপিএইচ এর মধ্যে অনেক কিছু, অনেকগুলো সেকশনে এই ভোল্টেজটা যায়, ঠিক না? তো ভিপিএইচ এর এতগুলো ভোল্টেজটা আমি চেক করতে পারবো না, তখন কি করব? ভিপিএইচ যে কয়েলটা আছে সেই কয়েলটাকে আমি খুলে নিব, এই কয়েলটাকে আমি খুলে নিব, ভিপিএইচ কয়েল খুলে নিলে কি হবে? আমার 4.2 যে ভোল্টেজ, সেই ভোল্টেজের পজিটিভ টার্মিনালটা আমি এখানে ডাইরেক্ট অ্যাপ্লাই করব খোলার পরে চার্জিং আইসির পরের সেকশনে। হ্যাঁ বুঝছি স্যার। ভিপিএইচ কয়েলটা এটা তো চার্জিং আইসিতে গেছে, আর এটা গেছে কোথায়? বিভিন্ন সেকশনে গেছে, গ্রাফিক্স, তারপরে লাইট, তারপরে বিভিন্ন জায়গায় গেছে না, নেটওয়ার্ক, অনেক জায়গায় গেছে। তো এই কয়েলটাকে যদি আমি খুলে নিই, খুলে নিয়ে আমি যদি এখানে 4.2 ভোল্টেজ পাওয়ার সাপ্লাই সিলেক্ট করে পজিটিভটা আমি এখানে ধরলাম, নেগেটিভটা গ্রাউন্ডে ধরলাম, ডাইরেক্ট ভোল্টেজ যদি এখানে ধরি তাহলে মেইন যে শর্ট ওইটাই গরম, অন্য কোনো কিছু গরম, ঠিক আছে? ওইভাবে করে আমি ওই শর্টটা বের করে নিতে পারবো, ঠিক না? এই যে ভিভেট আর ভিসিস বললাম, ভিভেটের মধ্যে কি কি থাকে? একটা ডায়োড বা টিপিএস থাকবে, আর নাহলে কি থাকবে? কিছু ক্যাপাসিটর থাকবে, আর নাহলে চার্জিং এসি থাকবে। আর ভিপিএইচ এর মধ্যেও কি থাকবে? অনেকগুলো সেকশন আছে, এখানে আমি ভোল্টেজ অ্যাপ্লাই করে বের করে সামথিং নিব এর কোনটা আগে তো ভিপিএইচ দেখুন।
বিপিএইচও চার্জিং এসি চার্জিং এসি তো দোনো একটা ইন হয় আর একটা আউট হয় দোনো পাশেই তো আছে দোনোটা দিতে স্যার বিপিএস কয়লা না তুললে যদি স্যার ওইটা টার্মিনালে দিয়া তাহলে আমার চার্জিং এসি দিয়ে আগে গরম হবে ওই জায়গায় লাগছে তাহলে আমার চার্জিং এসি দিয়ে আগে গরম হবে কারণ ওর সাথে তো অনেকগুলোর সাথে কানেকশন আছে ওই সবার আগে গরম হবে এই জন্য খুলে আপনি দুইটা ভাগ করে নেবেন আমি দুইটা পার্ট করে আলাদা করে বুঝিয়েছিলাম আপনাকে প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট করে বুঝিয়েছিলাম মনে আছে ভুলে গেছে জি স্যার ভুলে গেছে হ্যাঁ যদি মনে থাকতো তাহলে জি স্যারের ওজনটা একটু ভারী ঠিক আছে ভুলে গেছে আমি প্রাইমারি সেকশনের ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝিয়েছিলাম স্যার বুঝাইছেন সেকেন্ডারি সেকশনেরও ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট বুঝিয়েছিলাম বুঝেছিলাম এই বিপিএস কয়েলটাকে আলাদা করে বুঝিয়েছিলাম এই পাশ ফার্স্ট পার্ট এই পাশ সেকেন্ড পার্ট ফুল শর্ট স্যার সহজ হোক, আর হাফ শর্টটা হোক পুরায়া হ্যাঁ এটা খুব সমস্যা half shot। এই হাফ শটটা বিপিএস লাইনে যদি হাফ শট হয় হাফ শট দেখবেন অনেক সময় বিপিএস বেশিরভাগ বিপিএস লাইনেই হয় তো যখন এই বিপিএস লাইনে হাফ শট হয় এখানে যখন আপনি পাওয়ার সাপ্লাই 4.2 ধরবেন না তখন দেখবেন এটা হাফ শট দেখাবেন না এটা ফুল শটই দেখাবে আপনি ভিভেটে যা যখন ধরেন এটা তো চার্জিং আইসি আপনি যখন এই ভিভেটে যা ধরেন তখন কি দেখায় তখন দেখায় হাফ শট তখন 5 দেখাইতেছে হ্যাঁ আপনি এই 4.2 ভোল্টেজটা যখন ডাইরেক্ট আপনি এখানে ধরবেন তখন দেখবেন কি ওটা হাফ শট নাই ওটা ফুল শটই দেখা যাচ্ছে বিপিএইচ এর জন্য এখানে ভোল্টেজ কম দেখায় এম্পিয়ার কম দেখায় ঠিক আছে আমি এই কারণেই আপনাদের এই ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট বুঝিয়েছি যেন আপনারা দোনো পাশে এটাকে খুলে দুইটা আলাদা করে নেন তাহলে আপনার শর্ট বের করতে সুবিধা হবে হেডফোন রিপেয়ার করতে সুবিধা হবে স্যার খোলার পর বিপিএস কয়টা খোলার পর তাহলে তো দুইটা সেকশন আমি আলাদা করে নিলাম মানে প্রাইমারি সেকশনটা আলাদা হয়ে গেছে এবার সেকেন্ডারি সেকশনটা আমি সবে প্রাইমারি সেকশনেই দুইটা পার্ট করে নিছি আমি সেকেন্ডারিতে এখানে অপশনই আসে না আসছে দুইটা ভাগ সেকেন্ডারিতে পাওয়ার বাটন চাপ দিলে পরে আসবে এর রাখতে হবে না। যখন পরে থাকবে তখন পুরোটাই প্রাইমারি আপনি এইখানে এই যে এতটুকু পর্যন্ত যদি সমস্যা এই এতটুকু পর্যন্ত দেখছেন না এখান থেকে নিয়ে এই এতটুকু পর্যন্ত দেখছেন না এই পুরোটাই হচ্ছে আপনার সেকেন্ডারি সেকশন জি স্যার আর এই এতটুকু হচ্ছে প্রাইমারি আর এই এতটুকু হচ্ছে প্রাইমারি বুঝতে পারছি কারণ এখানে যতগুলো দেখছেন সবগুলো সেকেন্ডারি কারণ সবগুলো কি পাওয়ার বাটন চাপ দেওয়ার পরে হিস্টরি এটা পাওয়ার বাটন চাপ দেওয়ার আগে হিস্টরি আর এটা পাওয়ার বাটন চাপ দিলে কিছু দেখাই দেখাই তো এইটা আর এটা হচ্ছে আমার কি প্রাইমারি আর এটা হচ্ছে সেকেন্ডারি এখন প্রাইমারির মধ্যে আমি দুইটা ভাগ করে নিয়েছিলাম এই দুইটা ভাগের প্রথম পার্টটা কি আমার এখানে পড়ে দ্বিতীয় পার্টটা আমার এখানে পড়ে। ঠিক আছে স্যার বিপিএস কয়েলটা খোলার পর ওই পাশে 4.2 ভোল্ট করলে যেটা গরম হইব সেটাই প্রবলেম সেটাই প্রবলেম যেটা গরম হচ্ছে ওটাকে খুলে ফেলেন তাহলেই হবে রোজেন থেরাপি দিলে ধরেন আপনার গরম হচ্ছে কি নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে হ্যাঁ বিপিএস ভোল্টেজ তো আমার নেটওয়ার্ক আইসি তৈরি গেছে নেটওয়ার্ক আইসি গরম হচ্ছে আপনি নেটওয়ার্ক আইসি খুলে ফেলেন খুললেও আপনার সেট চলবে অন হবে তো অন হওয়ার পরে এবার আপনি নেটওয়ার্ক আইসি কিনে দাদা বলে বুঝছেন না ক্লাস কি না স্যার এই না বুঝতে বলেন জি স্যার শরমের কিছু নাই স্মরণ করলে আপনার নিজের লস হ্যাঁ শরমের কিছু নাই না বুঝলে বলেন আর স্যার যদি কোনোটা না গরম হয় তাহলে কি চার্জিং এসি না গরম হবে গ্যারান্টি গরম হবে গরম অবশ্যই হবে কারণ না এটা তো ফোনে বলছেন যে জিরো রেটিং আসবে ডিসি পাওয়ার সাপ্লাইতে জিরো রিডিং আসলে জিরো রিডিং আসলে ওই যে ব্যাটারি কানেক্টর যেটা যেখানে আমরা ব্যাটারি কানেকশন দিই এই ব্যাটারি কানেক্টরটা চেক করবেন প্রথমে দ্বিতীয় কি চেক করবেন অন অফ সুইচটা চেক করবেন কারণ এই দুইটা আমার প্রথম চেক করতে হবে কারণ অন অফ সুইচই যদি নষ্ট থাকে আমি যতই মাদারবোর্ডটি টের দিই বন্ধ হবে না। আর ব্যাটারি কানেক্টর যদি আমার ভিতর থেকে জয়েন্ট ছুটানো থাকে কিংবা ভাঙা থাকে আমি যতই পাওয়ার সাপ্লাই কানেকশন দিই ব্যাটারি কানেকশন দিই পাওয়ার তো আর অন হবে এই দুইটা কানেক্টরই আপনি চেক করতে হবে যদি তারপরে না থাকে দেখেন তারপর আপনার কোনো রিডিং দেখাচ্ছে না তাহলে আপনি এই পরের হিসেবে এই ফার্স্ট পার্টটা চেক করেন যে ক্রিস্টাল ঠিক আছে ক্রিস্টাল ঠিক থাকলে ঠিক না থাকলে এরকমই রিডিং হবে আপনার 3 ডিজিটের পাওয়ার সাপ্লাই হলে জিরোই দেখাবে 4 ডিজিটের হলে আপনি দেখতে পারবেন 1 থেকে 15 ঠিক না আর দেখা গেছে আপনার এখানে দেখাচ্ছে পাওয়ার বাটন চাপ দিলে দেখায় হলো 8
8 হলে তো আপনার এই পার্সেন্টেজে জিরোই দেখাবে, ঠিক না? তো তখন আপনার কি করতে হবে, এই ক্রিস্টাল চেক করতে হবে। স্যার ওরা তো একটা রিডিং এর স্টপ থাকবে নাকি স্যার? হ্যাঁ, রিডিং এর স্টপ থাকে, তারা থাকে। ঠিক আছে, এই ফ্লোচার্ট বুঝতে পারছি? এই সবাই শুনেন, ফ্লোচার্ট কি আমরা বুঝতে পারছি? শোনেন, এইটা আপনি ওই ইসাতে বলেন, কি বলে, এই গুগলে বলেন, ইউটিউবে বলেন, আর হলো গিয়ে আপনি যত ধরনের ট্রেনিং সেন্টারই আছে সারা ওয়ার্ল্ডে, বাংলাদেশে না, আপনি সারা ওয়ার্ল্ডে যত ধরনের ট্রেনিং সেন্টারই বলেন, আর গুগলে বলেন আর ইউটিউবে বলেন, কোথাও আপনি ফ্লোচার্ট পাবেন না। বুঝতে পারছি? কারণটা কি, এটা আমার নিজের এক্সপেরিয়েন্স থেকে আমার নিজের বানানো। আমি এত বছরে যত মিডিয়া টেকের কাজ করছি সবগুলো এখানে বানানো। এতদিনে যত কলকমের কাজ করছি তাতে আমি অর্ধেক বানিয়ে রাখছি, বাকি অর্ধেক এখনো বানাইনি, সময় পাচ্ছি না বলে বানাইতে পারিনি। স্যার এটার মধ্যে আপনার এক্সপেরিয়েন্সটা সব জি। তো এটা আপনি যেটা বললাম, আপনি গুগলে যান, আপনি ওই ইউটিউবে যান, আর আপনি যত জায়গাতেই যান, সারা world-এ কোনো জায়গায় আপনি এটা পাবেন না। তো এই জিনিসটা কি, এটা আপনারা যখন কাজ করবেন এর বাইরে যদি কোনো রিডিং পান তাহলে আমাকে নক করবেন। যেখানেই কাজ করেন, 5 বছর পরে হোক, 2 বছর পরে হোক, যেখানেই কাজ করেন এর বাইরে কোনো রিডিং পাইলে আমাকে জানাবেন, তাহলে আবার কি করবো, আমি এটাকে আবার আপডেট করব। ঠিক আছে, এটাকে আবার আপডেট করবো। ধরেন আপনি পাইছেন কি, আমাদের এখানে 95 পরে, কিন্তু 95 থেকে 100 এর মাঝখানে কিন্তু কিছু নাই, আছে? জি না। তো এই 5-এর যে একটা গ্যাপ আছে, এই 5টা যদি আপনারা পান তাহলে আমাকে জানাবেন। তাহলে আমি কি করবো, এই 5-এর জন্য এখানে আরেকটা বক্স তৈরি করে ওটা অ্যাড করে নিব। ঠিক আছে, তো এটাই। তো আবার যখন আমি যদি পাই, আমি আবার নিজে অ্যাড করে আপনাদের গ্রুপে আবার আপলোড করি। ঠিক আছে, আপনারা গ্রুপের সাথে টাচে থাকলে দেখা গেছে আপনারা এরকম আপডেটগুলো পাবেন। টেকনোলজি তো চেঞ্জ হয়, নতুন একটা মিডিয়া থেকে প্রফেসর হয়তো এই রিডিং এ কাজ করে না, অন্য একটা রিডিং আসছে, তখন আমার ওইটা আবার আপডেট করতে হবে, কারণ আমি আপডেট না করলে আপনারা পাবেন না। ঠিক আছে, আমি আপডেট করলে আবার আপনাদের গ্রুপেই দিয়ে দিই। গ্রুপে দিলে আপনার গ্রুপে ফলো আপে রাখবেন যে গ্রুপে কোনো আপডেট কিছু আসছে কিনা, তবে ঠিক আছে। পারবেন না এইভাবে? আপনাদের কাছে মিডিয়া টেকের কোনো সেট আছে? স্যার একটা ডেট ফোন আছে মিডিয়া টেকের মিডিয়া দেখে না কোয়ালকম কেন বুঝুন লেখা থাকে খুললে তো বোঝা যায়। মিডিয়া টেক হইলে মিডিয়া টেক লেখা থাকবে, কলকম হইলে কলকম লেখা থাকবে। আর না খোলা থাকলে গুগলে সার্চ করতে সিপিইউর গায়ে আপনার লেখাই তো থাকবে, মিডিয়া টেক হইলে মিডিয়া টেক। আচ্ছা, না খুলে এই মডেলটা কি, গুগলে সার্চ দিলে স্যার মডেলটা যে গুগলে সার্চ দিলে বের হয়ে যাবে। কলকম আছে আপনার বেশিরভাগ কলকম। আচ্ছা, এই যে আমি মিডিয়াটেকের যেটা দেখাইলাম, কলকমের সাথে সামান্য একটু চেঞ্জ আছে, আর কলকমের সাথে সামান্য একটু চেঞ্জ, পুরোটাই আপনার মিলবে, শুধু কিছু জায়গায় চেঞ্জ থাকে। যেমন ধরেন এখানে আমি 100 থেকে 200 বলছিলাম, এখানে 120 লেখা আছে, এখানে বলছিলাম কত, 100 থেকে 200। এখানে কি হয়, কলকমে যায় শুরু হয় 80 থেকে, কলকমে শুরু হয় 80 থেকে 200। তো এরকম কিছু কিছু জায়গা চেঞ্জ হবে, 5, 10, 20 এরকমই চেঞ্জ হবে, এর বাইরে কিছু না, পুরোটার মধ্যে। নাম হইছে তো আপনার কাছে কলকম করেন, এই যে এই রুলস অনুযায়ী করেন, শুধু এই 5, 10, 20 চেঞ্জ হবে, এর বেশি চেঞ্জ হবে না। এই যে রিডিং লেখা আছে, ছবি তুলে তো নিছেন, ওটার সাথে আপনি মিলাই করেন, আপনার প্রবলেম আপনি নিজে সলভ করতে পারবেন। পেস্টিং অ্যাসিড আপনি চেঞ্জ করাও শিখছেন, দেখানো হয়েছে, আপনি নিজে প্র্যাকটিস করেন না। যদি পেস্টিং আইসি হয় তাহলে আপনি ফাইন্ড আউট করে আমাকে বলেন যে এই আমি বের করছি এই আইসি খারাপ, আমি চেক করে দেখবো আসলে ওই আইসি খারাপ কিনা। যদি হয় ওই আইসি খারাপ, তাহলে আমি কি করব বলেন? প্রয়োজনে আমি এখন আপাতত কাজ করে দিব আপনার, কারণ আপনি তো প্র্যাকটিস করেন না, এখন দেখছেন পেস্টিং আইসি কিভাবে করে, নিজে তো প্র্যাকটিস করেন না। ঠিক আছে, যার যার ফোন আছে তারা আপনারা এই প্রবলেমগুলো বের করেন, দেখে বল এক পাশে চলে গেছে, পেস্টিং আইসি ফুল ছিল।
মনে হয় এখান থেকে প্লাস্টিক বইটা আমার দেয় চাকরি না আমি চেঞ্জ করে ব্ল্যাকটা দেন দাও আমার সেমই কালার নেই এটা করছে একবারে ভাই এই যে দেখেন, এই যে বল করছে, বল একটা শেষ করছে। এর কারণ কি? স্যার প্লেটটা প্লেটটা নড়ে গেছে। জি স্যার। নড়ে যায় এমন হয়েছে, ঠিক না? স্যার এখানে তো ওই- প্লেটটা নড়ে যায় এমন হয়েছে না? স্যার পেস্টিং আইসি দিয়ে ফ্ল্যাগ পেস্ট দিয়া এটা ওই হট গান দিয়া দিয়া। দিলে এটা ঠিক হয়ে দেখতে যাবে। যাবে, ঠিক আছে। স্যার এই সলিউশন ওনার কাছেই আছে। স্যার শুধু হিট দিলে চলবে না? হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ দিয়া মিডিয়ে মোবাইল নীলা যেটা যে এখানে অনেকগুলো লেয়ার চলে গেছে। এটাকে আগে কি করতে হবে? ব্রাশ দিয়ে ভালোভাবে লিকুইড দিয়ে পরিষ্কার করতে হবে। যে বল থাকতে থাকতে যে বল চলে গেছে গেছে। এরপর এটাকে হিট দিয়ে সমান করবে। তখন ঠিক হয়ে যাবে বল করছি এটা হচ্ছে কি জানো প্লেটটা ছিল না প্লেটটা একটু নাড়া খেয়ে মানে বলটা মাঝখানে একদিকে বলবে আরেকদিকে চ্যাপ্টার হয়ে গেছে এটা লেয়ার উঠে গেছে। দেখেন প্রত্যেকটার পাশে বল দেওয়া আছে না ওগুলো আবার জায়গা মতো গিয়ে বসে বল ঠিক হয়ে যাবে এগুলো এনসি, এগুলো এনসি, উঠে যায় হ্যাঁ বেশি টাইম হ্যাঁ এনসি গুলো উঠে যায়। তবে এই যে এগুলো এনসি না, এগুলো আছে এখনো। এই যে এগুলো আছে। এটা বুঝতে হবে না, এর উপরে ভালো করে বল করলেই হবে। ওর প্লেট পাকা হয়ে যাওয়ার কারণে এখানে বল হয় না। এই তো পেস্টিং এসি করছেন, ঠিক না? পেস্টিং এসি তো করছেন। পেস্টিং এসি এতটুকু বন্ধ করছেন ভিডিও অনেক না? স্যার চিন্তা করছি যে নিজের জিনিসপাতি কি নাই না তারপরে বেশি গেছে রিবলিং স্যার এই পেস্টিং আছে কি কয়বার রিপোর্ট করা যায় সর্বোচ্চ এই পেস্টিং এসি কে এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি কতক্ষণ কতটুকু টেম্পারেচারে কতক্ষণ হিট দিচ্ছেন। স্যার মনে করেন আমি একবার রান করছি আমি একটা আইসি কে প্রায় 8 বার রিভলভ করার পরে ওটা অন হয়েছে। 8 বার রিভলভ করছি অন হয় নাই। 8 বার রিভলভ করছি অন হয়েছে। দেখা গেছে আমি হিট দিছি কম পরিমাণ। হিট কম পরিমাণ বলতে কি আমি হট এয়ার গানে 350 এর জায়গায় যে 200 করছি তা না। 350 এর জায়গায় 350 ছিল। খালি কি করছি কম সময়তে হিট দিছি। মানে আইসির ভিতরে হট এয়ার গানটা ইউজ করছি খুব কম সময়। যেমন যে কাজটা আমার 2 মিনিটে করার কথা ওইটা আমি 1 মিনিটে করছি। 3 মিনিট হিট দিইনি। যদি আমি ওরকম হিট দিতাম তাহলে আইসিতে ড্যামেজ হবে। বুঝতে পারছি? টেম্পারেচার বাড়াইলে কমাইলে যে আপনার আইসি নষ্ট হবে তা না। আপনি কতক্ষণ হিট দিচ্ছেন তার উপর ডিপেন্ড করে আপনার আইসি কতক্ষণ ভালো থাকবে। স্যার এই যে রিপোর্ট করছেন স্যার মনে করেন স্যার একবার করছি হয় নাই আবার করছেন রিপোর্ট করছেন আবার এরকম করে তোমরা দিতে পারবো কত সময় এটা বলা যায় না। আমি নিজেই তো বললাম যে আমি 7 বার দিছি আমার নাই 8 নাম্বার বারে যাওয়া হয়েছে। আমি তো ধরে রাখছি এটা শেষ। তবু ট্রাই করছি 8 বার বল করছি তারপরে হয়েছে। তাহলে স্যার আইসিটা ভালো নাই লাগানোর আগে কিভাবে চেক এই আইসি চেক দেওয়ার ব্যবস্থা নেই। মানে একমাত্র ইএমসি চেক দিতে পারবে। স্যার লাগানোর পরে খালি বারবার রিপোর্ট লাগাই তাই না স্যার? হ্যাঁ একটাই কাজ করবেন। এই যে আমিও সেম কাজই করছি। লাগাইছি দেখছি পোর্ট পাই কিনা। পাই কিনা? 7 বারই পাই নাই, 8 নাম্বার বারে যা পাইছি। তখন দেখছি সেটা অন হয়েছে। স্যার আমরা ভাগ্য ভালো স্যার। হ্যাঁ এটা এতবার ট্রাই করার পরে যে অন হয়েছে এটাই কমন। এটাই বহুত কিছু এই যে দেখেন এই যা ছিল তা পুড়ে গেছে, যা আলগা হয়ে আছে। এখন যা আছে এটাকে হিট দিলেই এটা বলো। স্যার সমস্যাটা কি হইছে চেক করে গেছে রেডি না এটা পাকা হয়ে গেছে। এটা প্লেট নড়ে গেছে, প্লেটটা নড়ে গেছে। ব্যাকপ্রেস লাগবে না স্যার ফ্লাক্স পেস লাগবে। এটা আমি একটু আরেকটু হিট দিয়ে একটু ই করে নিই। হ্যাঁ পেছনে আমি হিট দিয়ে একটু জায়গা মতো আগে বসাই নিই ব্যাস। তারপরে ফ্লাক্স পেস দেব। কারণটা কি ফ্লাক্স পেস দিলে অনেক সময় দুইটা শর্ট হয়ে যেতে পারে। মাঝখানে একটা টুকরো থাকতে পারে। আমার চোখে ধরা পড়ে না। এমন হতে পারে না?
এর জন্য স্যার। আমি এই কাজটা করে নিলাম। হ্যাঁ আছে, ওই যে ব্যাগের থেকে বের করতে হবে। এই যে দেখেন হিট দেওয়ার পরও এখানে লাগছে না? এই যে দুইটা লাগছে। ও জি স্যার, এরকম লাগে যায়। এটা লাগে যাওয়ার কারণ আছে, এইটা লেয়ার শর্ট বানায় ফেলছে। এটা লেয়ার শর্ট বানায় ফেলছে যেটা। আচ্ছা, উপরে আরেকটা শর্ট। দেখেন সংসার একটা স্যার উপরে আরেকটা আছে। আরেকটি আছে? আরেকটা সংসার স্যার উপরে জি। এটা সংসার একটা উপরে আরেকটা আছে। দেখছেন আমারও রাত কাটবে, হ্যাঁ? ঠিক আছে, এবার কি করবেন? এবার হচ্ছে এটাকে বেকার। ক্লিনার দিয়ে ব্রাশ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে প্লেটে বসাবেন। এগুলি প্লেট আছে না, প্লেটের মধ্যে বসাবেন, বসায় ব্লেড দিয়ে আগে কাটবেন, কেটে